আমার স্বামী একজন মালয়েশিয়া প্রবাসী। ওর নাম সামাদ। এলাকার লোক তাকে শামু বলে ডাকত। সামাদের সাথে আমার বিয়েটা ছিল রিলেশনের বিয়ে। বিয়ের আগে ওর বাড়িতে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না তার আরও একটি বউ বাড়িতে আছে। শামু মালয়েশিয়া থাকা অবস্থায় মোবাইলে ভিডিও কলের মাধ্যমে আমাকে বিয়ে করে। বিয়ের ৯ মাস পরে সে ৪ মাসে ছুটিতে বাড়িতে আসে। কিন্তু মূল সমস্যা হলো সে বাড়িতে এসেও আমাকে তার বাড়িতে উঠিয়ে নেয়নি মা। বিভিন্ন অজুহাত দেখায়। সে আমার বাড়িতে সপ্তাহে ১-২ দিন এসে থাকে। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বৃদ্ধ বাবা আছে। কিন্তু মা অনেক আগেই আমি ছোট থাকতেই মারা গেছে। আমার একটা মাত্র ভাই ছিল, সেই আমাদের সংসারটা দেখাশোনা করত। তাছাড়া সামাদের সাথে সম্পর্কে শুরু থেকে সেও মোটামুটি আমার একটা খরচা চালাত। এমনকি মাঝে মধ্যে আমরা বড় কোনো অঙ্কের টাকা সমস্যায় পড়লে শামু আমাদেরকে মোটামুটিভাবে সাপোর্ট দিত। এসব কিছু মিলিয়ে তাকে আর সন্দেহ করার কোনো অপশনই ছিল না যে সে বিবাহিত একজন পুরুষ, তার ঘরে আরও একটা বউ আছে। তাছাড়া সামাদের চেহারাও মাশাল্লাহ অপার বাংলার হিরোজিতের মতো। যাই হোক বন্ধুরা, এবার গল্পের আসল জায়গায় আসি। আমি একদিন সামাদকে বললাম, তোমার ছুটি তো প্রায় শেষ হয়ে আসলো, আমাকে বাড়িতে উঠিয়ে নিবে কবে? গ্রামের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সে আমাকে বলল, এইবার মালয়েশিয়া থেকে ঘুরে এসে তোমাকে উঠিয়ে নিয়ে যাব আমার বাড়িতে। আমি আর তার কোনো কথাই শুনলাম না। অনেক জিদ ধরলাম। আমার জিদের কাছে সে হার মানতে বাধ্য হলো, কারণ সামান আমাকে প্রচণ্ড ভালোবাসত। তারপর সামাদ বাধ্য হয়ে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে ঢুকে দেখি তার বাপ আমাদের কাছে এগিয়ে আসলো, সাথে একটা মহিলা, মোটামুটি সুন্দর চেহারা। মহিলাটি সামাদকে জিজ্ঞেস করল, এটা আবার কে? সামাদ তখন বলল, ওকে আমি বিয়ে করে এনেছি। এই কথা শুনে মহিলাটা চুপচাপ মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এবার সামাদের বাপ অর্থাৎ আমার শ্বশুর সামাদকে বলল, বিয়ে করছিস ভালো কথা, দুজনকেই কিন্তু সমান চোখে দেখবি। সামাদ মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে বাবা। এবার আমি তো হতাশ হয়ে পড়লাম। সামাদকে জিজ্ঞেস করলাম, ওই মহিলাটি তোমার কে? তখন আমার শ্বশুর আমাকে বলল, মা, বিষয়টা আমি ক্লিয়ার করছি। যাকে তুমি দেখলে ওটা সামাদের আগের বউ। ওর বাচ্চা কাচ্চা হয় না। বিয়ের বয়স তো অনেক বছরই হলো, সেজন্যই আমি ওকে বলেছিলাম প্রয়োজন হলে তুই আরেকটি বিয়ে কর। তাই হয়তো তোমাকে এই বাড়িতে আনছে। তুমি একটু টেনশন করো না, আমার বড় বৌমা সে ধরনের মেয়ে না। মিলিয়ে চললে কোনোদিন তোমার সাথে দুই কথা লাগবে না। আমি অনেক উত্তেজিত হয়ে পড়লাম। কিভাবে আমি সতীনের ঘর করব? আবার ভাবলাম, আমি তো গরিব মানুষের মেয়ে, তারপরেও আমার মাটা বেঁচে নেই। এলাকার সবাই জানে আমি বিয়ে করছি। এখন আমি কিভাবে সেখানে ফিরে যাই? কষ্ট হলেও আমাকে এখানেই মেনে নিতে হবে। আমি চেষ্টা করলাম সেখানেই থেকে যাওয়ার। তারপরেই ঘটল মূল ঘটনা। বন্ধুরা, একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবে। আমি কথা দিচ্ছি, গল্পটি শোনার পরে অনেক মজা পাবে তোমরা। তাহলে গল্পের মূল পয়েন্টে ফিরে যাওয়া যাক। আমাদের ছুটি আছে আর মাত্র ১৮ দিন। আমি এই বাড়িতে আসার পর থেকে আমার বেশিরভাগ সময় আমার ঘরেই থাকে। এতে তার বড় বউয়ের একটুও মন খারাপ হয় না। আমি বিষয়টা বুঝে উঠতে পারি না। একটা মেয়ে মানুষ পৃথিবীর সব কিছু ছাড়তে পারে, কিন্তু নিজের স্বামীকে ভাগ করতে পারে না। এবার সামাদ ছুটি শেষ করে বিদেশে পাড়ি জমালো। কয়েকটা দিন আমার খুব মন খারাপ। বাড়িতে তো আমাকে দেখার মতো কেউ রইল না। কিন্তু আমার সতীনের ব্যবহারে আমি মোটামুটি খুবই সন্তুষ্ট ছিলাম, কারণ সে কখনই আমার সাথে কোনো কিছু নিয়ে বাধাত না। সে শুধু আমাকে একটা কথাই বলতো, আমি সামাদের বাচ্চার মা হতে পারিনি, তুই যদি বংশের একটা প্রদীপ জ্বালাতে পারিস তাহলে অন্তত আমি অনেক খুশি থাকব। যাই হোক, এভাবে চলছে না আমাদের দুই সতীনের সংসার। হঠাৎ একদিন একটা বিষয় আমার চোখে পড়ল। এই ঘটনাটা প্রায় সামাদ যাবার ৮ মাস পরের কথা বলছি। রাত তখন প্রায় আনুমানিক 10:30। সামাদ আমাকে ফোন দিছে। আমি কথা বলতে বলতে ঘরের বাইরে বের হই। ১ পা ২ পা করে আগাতে আগাতে আমার সতীর নীলার ঘরের দিকে এগিয়ে যাই। হঠাৎ একটা শব্দ আমার কানে আসে। শব্দটা কীরকম যেন একটা পরিচিত ছিল। অনেক সময় এমন আওয়াজ আমার মুখ দিয়ে বের হয়েছে। আমি ভাবলাম, সামাদ বাড়িতে নেই, তাহলে নীলার ঘর থেকে এমন আওয়াজ কিভাবে আসা? নাকি ওর শরীরটা খুব খারাপ হলো? আমি সামাদকে বললাম, এখন ফোনটা রাখো, আমার খুব ঘুম পাচ্ছে। তাই বলে আমি ফোনটা রেখে দেই। এবার চুপিসারে নীলার রুমের দরজার কাছে এসে আর পাতি। মাঝে মধ্যে এই পরিচিত আওয়াজটা আমার কানে আসে, আবার মাঝে মধ্যে থেমে যায়। আমি ক্লিয়ার হতে পারছিলাম না মূল বিষয়টা কি। তারপরে আমি চিন্তা করলাম, নিজের চোখে আগে বিষয়টা দেখতে হবে। একটুকু ফুটো নাই যে আমি সেখান দিয়ে রুমের ভেতরকার ঘটনাটা দেখব। এবার আমি একটু পেছন দিক দিয়ে কাছে গেলাম। জানলার পাল্লাটা একটু ছোট ফুটো ছিল। আমি কোনো মতে এক চোখ দিয়ে ভেতরের দৃশ্যটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখতে পেলাম। কিন্তু যা দেখলাম আমার চোখ একদম কপালে উঠে গেল।
আমি কখনো কল্পনাও করতে পারিনি এমন ঘটনা আমি নিজের চোখে দেখতে পাবো। মানুষের মুখে শুনছি, কিন্তু সেই ঘটনা দেখার সৌভাগ্য আমার এভাবে সরাসরি হবে কখনো ভাবিনি। আমার শ্বশুর আমার সতী নীলার রুমে? আমি কি বলবো সে ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এটা কি করে সম্ভব? যাই হোক বন্ধুরা, আমার শ্বশুর এত পরিমাণ পরিশ্রম করছে যে আমার কাছে মনে হচ্ছে একজন যুবক ছেলেও তার সাথে পরিশ্রম করে পারবে না। সে নীলার রুমের মধ্যে খুঁটিনাটি যেসব কাজকর্মগুলো ছিল একনাগাড়ি নিজের হাতে করে যাচ্ছে। আর নীলা তাকে হয়তো এই বয়সে এত পরিশ্রম করতে না দেওয়ার কারণে জোরে জোরে তাকে না না বলে নিষেধ করছে। এই কথাটাই হয়তো আমি কানে শুনছিলাম। বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ ভেঙে বলতে পারছি না, তোমরা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিও। এবার আমি কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম আমার স্বামী বাড়িতে থাকে না, আর এই বয়সে আমার শ্বশুর তার বড় বউ নীলার রুমে এত পরিশ্রম করে। নীলা কি তাহলে তাকে দিয়ে প্রতিনিয়ত এরকম পরিশ্রম করা হয়? আমাদের বাড়িটা প্রাচীর দিয়ে চারদিকে ঘেরা। পাশের বাড়ির লোক আমাদের বাড়িতে যদি গরু জবাই করে খাওয়া যায় তবুও টের পাবে না। আর এই সুযোগেই হয়তো নীলা আমার শ্বশুরকে দিয়ে এই পরিশ্রমের কাজগুলো করায়। শ্বশুর খুব মনোযোগ সহকারে কাজগুলো করছিল, বড় বৌমা বলে কথা। তারপরেও ছেলে বাড়িতে থাকে না, চারদিকে ভেবেচিন্তে হয়তো সে নীলার ঘরের কাজগুলো করে। কিন্তু সে তো বৃদ্ধ মানুষ, এই বয়সে তো পরিশ্রম করে কিভাবে? আমি হতভম্ব হয়ে গেলাম। আমার শ্বশুর নীলাকে বলছে, বৌমা, আর কি কাজ করতে হবে নাকি? আজকে এই পর্যন্তই থাকবে? নীলা তখন বলল, আপনার ছেলে বাড়িতে আসলে কোনো কাজই ঠিকমতো করে না। অনেক দিনের কাজকর্মগুলো ঘরের মধ্যে জমা হয়ে থাকে, সে কোনোদিনই কি খেয়াল রাখে? না, আপনি না থাকলে আমার যে কি হতো। আমি নিজে নিজে এই কাজগুলো এভাবে করতে পারতাম না। আপনার জন্যই তো আমি এই সংসারে টিকে আছি বাবা। আপনি কত আমার খেয়াল রাখেন। আপনার ছেলে আরও একটি বিয়ে করছে, সেটা নিয়েও আমি মাথা ব্যথা করি না। কারণ কি জানেন, আমি ভাবি আমার শ্বশুর আছে। তাদের দুজনের কথাগুলো শুনে আমার মনের মধ্যে কীরকম যেন একটি ভালো লাগা কাজ করতে লাগল। তাহলে তা আমিও আমার ঘরের কাজগুলো শ্বশুরকে দিয়ে অনায়াসে করাতে পারি। কিন্তু আমি সেটা করব কিভাবে? শ্বশুরকেই বা বলবো কিভাবে? এই ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল। একজন বিবাহিত মানুষ স্বামী বাড়িতে না থাকলে বাড়িতে কত কাজকর্ম জমা হয়ে থাকে। নিজের কাজকর্মগুলো একসময় মাথার উপর বোঝা হয়ে নিজের মানসিকতা খারাপের দিকে নিয়ে যায়। নীলা যা করছে, হয়তোবা কোনো রাস্তা না পেয়েই শ্বশুরকে দিয়ে কাজ করাচ্ছে। অন্য কাউকে দিয়ে করালে হয়তোবা তার জন্য আলাদা পারিশ্রমিক দিতে হতো। তবুও আবার নানা মানুষের নানা কৈফিয়ত, যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না। মানুষ তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেই পারে। সব দিক ভেবেচিন্তেই হয়তো নীলা শ্বশুরকে দিয়ে এই কাজগুলো করার উদ্যোগ নিয়েছে। তবে বৃদ্ধ বয়স, এই বয়সে তো লং সময় ধরে না করালেও পারত। কাজগুলো জমে আছে বুঝলাম, কিন্তু অল্প সময় নিলে কি হতো? বন্ধুরা, এবার আমার মনের অবস্থাটা একদম অবস্থাতেই রূপান্তরিত হলো। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, না, আমিও একজন মানুষ। নীলা, তুমি একাই শ্বশুরকে দিয়ে পরিশ্রম করাবে? আমিও একজন অংশীদার। স্বামী যেমন তোমার এবং আমার সমান, তেমনি শ্বশুরও দুজনের সমান অধিকার। কিন্তু নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন হচ্ছিল, সে তো আমার বাবার বয়সী, আমি কিভাবে তাকে এই কথাগুলো বলবো? আর এই কথাগুলো যদি আমি তাকে কোনোভাবে বলি, নীলা জানতে পারলে অবশেষে একটা ঝামেলা তৈরি হতে পারে। অবশেষে দেখা যাবে ওর ঘরের কাজও হবে না, আবার আমার ঘরের কাজও হবে না। তাই চিন্তাধারা করলাম, অনেক বুদ্ধি খাটিয়ে এমনভাবে কাজ করতে হবে যেন নীলা বুঝতে পারে না। এইসব ভাবনা চিন্তা করতে করতে দেখলাম আমার শ্বশুর ক্লান্ত শরীরে নীলার রুম থেকে ধীরে ধীরে বের হচ্ছে। আমিও কোনো রকম আওয়াজ না করে চুপচাপ নিজের রুমে ঢুকে পড়লাম। পরের দিন হঠাৎ করে আমার শ্বশুর একটু অসুস্থ হয়ে পড়ল। সে আমাকে বলল, ছোট বৌমা, তুমি একটু গরম দুধ জাল দিয়ে নিয়ে এসো তো। আমার মাথাটা কেমন যেন একটু ঘুরপাক খাচ্ছে, বসে থেকে উঠতে গেলে চোখটা অন্ধকার হয়ে আসছে। আমি তখন মনে মনে বললাম, শ্বশুর আব্বা, এই বৃদ্ধ বয়সে তুমি যে পরিশ্রম করো, তোমার তো এই অবস্থা হবেই। এবার আমার যেতে একটু দেরি দেখে শ্বশুর আমাকে আবার ডাক দিল। দৌড়ে সেখানে নীলা চলে গেল। নীলা বলল, কি হয়েছে আব্বা? শ্বশুর বলল, তেমন কিছু না, মাথাটা একটু ঘুরপাক খাচ্ছে আর শরীরটা কীরকম যেন খুব দুর্বল লাগছে। সেজন্য ছোট বৌমা একটু দুধ গরম করে আনতে বললাম। আমি দুধ হাতে নিয়ে শ্বশুরের দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। তাদের সব কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। নীলা তখন বলল, বাবা, আপনাকে কত করে বলছি,
আপনি আমার রুমের কাজগুলো একটু কম করে করবেন, কারণ আপনার এখন বয়স হয়েছে। আমি চাই আমার শ্বশুর অনেক দিন বেঁচে থাকুক। আপনার ছেলের চাইতে আমি আপনাকে বেশি গুরুত্ব দেই, কারণ আপনার ছেলে তো বাইরে থাকে 12 মাস, তেমনভাবে আমার খোঁজ নেয় না। আচ্ছা আব্বা, সম্পূর্ণ দোষটা কি আমারই? নীলার দুঃখ কষ্টের কথা আমার শ্বশুর শুনে নীলাকে বলল, আমার ছেলেকে দিয়ে তুমি কি করবে? তোমার দেখভাল তো সবকিছু আমিই করি। আমার এই বয়সে আমি তোমার নিজের রুমের যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে দেই। আমার কাজকর্মে নাকি তুমি খুশি না? নীলা তখন বলল, সত্যি কথা বলতে কি আব্বা, আপনি যেভাবে এই বয়সে কাজ করেন, যে পরিশ্রমটা দেন, এরকম পরিশ্রমের সাথে আপনি ছেলে আজীবনও কাজ করতে পারবে না। সে বিদেশে এসি রুমে বসে অফিসিয়াল কাজকর্মগুলো করে, পরিশ্রম কাকে বলে টের পায় না। কিন্তু আপনি যেভাবে বাড়িতে পরিশ্রম করেন, আমি শুধু একটা বিষয় ভাবি, আমার শাশুড়ি অন্তত মারা গিয়ে ভালোই করেছে। বেঁচে থাকলে হয়তো তাকেও এমন পরিশ্রম করাতেন। এবার আমার শ্বশুর বললেন, বৌমা, তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল ওই সময় আমাদের তখন জন্মই হয়নি। আমাদের দুজনের বয়সটা ছিল একদম ভরা যৌবনকাল। তোমার শাশুড়ি আমাকে ভাত খেতে দিয়ে পাশে বসে মুচকি মুচকি হাসছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আজকে তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? তোমার শাশুড়ি আমাকে বলল, এমনিতেই হাসছি। আমি তখন বুঝতে পারলাম হয়তোবা বেশ কয়েকদিন তোমার শাশুড়িরকে দিয়ে তেমন কোনো বাড়ির কাজকর্ম করানো হয়নি। হয়তোবা পরিশ্রম একটু কম হয়েছে, যার কারণে সে এমন করে হাসছে। কারণ কাজকর্ম করা মানুষ বসে থাকতে পারে না। আমি তাকে বললাম, বুঝতে পারছি আমি, কেন তুমি এত হাসছ। আজকে এমনভাবে পরিশ্রম করাবো যাতে এই হাসি কান্নায় পরিণত হয়। তোমার শাশুড়ি তখন আমাকে বলল, সেই দেখা যাবে কে কাকে কান্না করায়। পরিশ্রম কি আমি একাই করব? কাজ কি শুধু আমার একার? নাকি আমার তো শুধু দিক নির্দেশনা দেওয়া, আর সেই দিক ধরে তোমাকে দৌড়াতে হবে? তাহলে পরিশ্রম কার হবে বলো? আমি তখন বললাম, দৌড়ায় আমার অভ্যেস আছে, কিন্তু আমার পিছ পিছ তোমাকেও যে দৌড়াতে হবে। তোমার শাশুড়ি তখন বলল, পিছে পিছে দৌড়ালে সমস্যা নাই, সামনে তো তোমাকেই থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে, আজকে যত কাজকর্ম আছে আমার সাথে ধরে থেকে তোমাকে করতে হবে। তোমার শাশুড়ি তখন বলল, ঠিক আছে, আমি রেডি আছি। পরিশ্রম করতে আমার কোনো অসুবিধা নেই, কারণ তোমার বাড়িতে যখন আসছি তখন এই পরিশ্রম স্বীকার করে আসছি। মই মুরব্বীরা বলতো, শ্বশুরবাড়িতে নাকি কাজ করে টিকে থাকতে হয়। এই কাজ করার মধ্যে যে এত আনন্দ আছে, এত সুখ শান্তি আছে, যারা বিবাহিত মানুষ তারাই বোঝে। এবার তোমার শাশুড়ির সাথে আমার কাজকর্মের পালা চলল, কে কত কাজকর্ম করতে পারে। এক পর্যায়ে আমরা খুবই পরিশ্রমের সাথে বাড়ির যত কাজ জমানো ছিল করতে থাকলাম। কাজ করার পূর্বে প্রথমেই শুরু করলাম আমার বাড়ির সাথে একটা ছোট পুকুর। সেই পুকুরের চার কাদা দিয়ে এত পরিমাণ ঝড় জঙ্গল বেঁধেছিল, বেশ কয়েক মাস মনে হয় পরিষ্কার করা হয় না। তোমার শাশুড়ি বলল, তুমি নিজের হাতে আগে সেগুলো পরিষ্কার করে এসো। আমি খুব যত্ন সহকারে সেই পুকুরের চারপাশে ঝড় জঙ্গলগুলো পরিষ্কার করতে থাকলাম। তোমার শাশুড়ি শুধু আমার দিকে তখন চেয়ে চেয়ে দেখছিল। আমি তাকে বললাম, আমি কাজ করছি আর তুমি তাকিয়ে দেখছ? এই না তুমি বললে যে আমিও পরিশ্রম করব? তোমার শাশুড়ি তখন বলল, যেটা যার কাজ তাকে সেই কাজই করতে হবে। এইসব ঝড় জঙ্গল পরিষ্কার করার দায়িত্ব তোমার, আমার না। বন্ধুরা, তোমরা আমার গল্পের ভাষা নিশ্চয়ই বুঝতে পারছ। তারপরে সেটা সুন্দরভাবে যখন পরিষ্কার হয়ে গেল, এবার তোমার শাশুড়িকে আমি বললাম, এরপরে আমি এখন কি করতে পারি? তোমার শাশুড়ি তখন বলল, আরও অনেক কাজ আছে। তোমাকে এই পুকুরের সুন্দরভাবে নামতে হবে। পুকুরে যা পানি আছে এই পানিটুকু বিশুদ্ধ করে ফেলতে হবে। আমি তোমার শাশুড়িকে বললাম, এই এতটুকু পুকুরে যতটুকু পানি আছে সবটুকু আমি সেচ দিয়ে শুকিয়ে ফেলব। প্রয়োজনে নতুন করে বাড়ির মোটর লাগিয়ে পুকুরে পানি ভরে দেব, তবু এই দূষিত পানি আমি রাখব না। তোমার শাশুড়ি বলল, এই পুকুরের পানি তুমি সেচ দিয়ে শুকিয়ে ফেলবে? আমি তখন বললাম, হ্যাঁ। তোমার শাশুড়ি বলল, ঠিক আছে, এত পানি তুমি কিভাবে সেচ দিয়ে শুকিয়ে ফেলো আমিও সেটা দেখব। সেই শুধু চেয়ে আমার কাজের কোয়ালিটি দেখছিল। আমি শুরু করলাম সেই পুকুরে সেচ দেওয়া। তোমাকে কি বলবো গো বৌমা, অনেক সময় ধরে আমি পানি সেচের কাজ চালিয়ে যেতে থাকলাম। তোমার শাশুড়ির দাঁত কিটমিটিয়ে চুপ করে থাকলো। আমিও বুঝতে পারছিলাম আমার কাজ দেখে তোমার শাশুড়ি অনেক বিরক্ত হচ্ছে, তবু আমাকে কিছু বলতে পারছে না, কারণ সে তো আমার সাথে বাজি ধরছে আমি কিভাবে এই পুকুরের পানি সেচ দিয়ে শুকিয়ে ফেলব। এক সময় অনেক পরিশ্রমের পর আমি সেই পুকুরের পানি যখন সেচ দিয়ে শুকিয়ে ফেললাম, তখন তোমার শাশুড়ি আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যিই তুমি খুব পরিশ্রমের মানুষ। তোমার মতো মানুষ লক্ষ হাজারে কয়টা মেলে আমি জানি না, তবে আমি চাই সারাটা জীবন তুমি এভাবে আমার বাড়ির সকল কাজকর্ম, এমনকি সুন্দর পুকুরটা সহ তুমি দেখাশোনা করবে। তাহলে এবার বোঝো বৌমা, আমি সেই বয়স থেকে কতটা পরিশ্রমী ছিলাম।
এবার নীলা বলল, হ্যাঁ বাবা, সেটা তো আমি এতদিনে ভালো করে বুঝতে পেরেছি, কারণ ওরকম পুকুর 2-4টে সেচ দিয়ে শুকিয়ে ফেলানো আপনার কাছে কোনো ব্যাপারই না। হয়তো এখন একটু বেশি সময় লাগতে পারে, বয়স হয়ে গেছে, তাই না? নীলা আর আমার শ্বশুরের কথা শুনে আমি একদম সাইলেন্ট হয়ে গেলাম। আমি ভাবলাম আমার শ্বশুর এই বয়সে সে এত পরিশ্রমী, তাহলে ওই বয়সে সে কতই না কাজকর্ম করত। আমি আমার শ্বশুরের উপর কনফিডেন্ট হয়ে বললাম, সে সময় হয়তো সে 4-5টা পুকুর নিজের হাতে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে পেরেছে। এই বয়সে এসে 2টো পুকুর তার কাছে কোনো ব্যাপার হবে না। আমি সেই ভরসায় আমার নিজের সহ বাড়ির যাবতীয় কাজকর্ম তাকে দিয়ে করানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি তাকে বলবো কিভাবে সেটা বুঝে উঠতে পারছিলাম না। শুধু প্ল্যান করতে থাকলাম। এবার গলায় একটা কাশি দিয়ে আমি আমার শ্বশুরের রুমে ঢুকলাম। দুধের গ্লাসটা হাতে দিয়ে বললাম, বাবা নেন। আমার শ্বশুর খেতে থাকল। আমার শ্বশুর আমাকে বলল, ছোট বৌমা, তোমার হাতের দুধ তো খুব সুন্দর স্বাদ লাগছে গো। দুধে জালটা ভালো হয়েছে? আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তবে আমার শ্বশুরের কথাতে কেমন যেন একটু রহস্যের গন্ধ খুঁজে পেলাম আমি। মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। দরজার পাশে দাঁড়ালাম, ভাবলাম দেখি আমাকে নিয়ে কিছু বলে কিনা। এবার নীলা আমার শ্বশুরকে বলল, আব্বা, আপনার ছোট বৌমার হাতের দুধ ভালো তো লাগবেই। নতুন তো, নতুন হাতের জিনিস সবার ভালোই লাগে। নীলার কথা শুনে আমার শ্বশুর একটু মন খারাপ করল। তারপর সে নীলাকে বলল, তার সৌমুখে প্রশংসাটুকু না করলে কেমন দেখায় না বলো? এটা তো তোমাকে বুঝতে হবে বড় বৌমা। আমি তখন বুঝলাম, শুধু প্রশংসা করার জন্যই না, তার কথার মধ্যে আমি একটু রহস্যের গন্ধ খুঁজে পেয়েছিলাম। যাই হোক বন্ধুরা, গল্পটা তোমাদেরকে কিভাবে বোঝাতে চাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছ। গল্পের ভাষাগুলো তোমরা যার যার মতো যে যেভাবে বোঝো সেভাবে বুঝে নিও। হ্যাঁ, তোমরা যেটা ভাবছ আমি সেটাই বলছি। এবার আমি কোনোভাবে কোনো লাইন খুঁজে পাচ্ছিলাম না, কিভাবে শ্বশুরকে কথাগুলো বলবো। শ্বশুরের শরীর একটু সুস্থ হলো, সে আগের মতোই খাওয়া দাওয়া শুরু করল। আমি শ্বশুরকে বললাম, বাবা, এ বসে আপনাকে একটু খাটাখাটনি কম করতে হবে। শ্বশুর আমার কথাতে কেমন যেন ভাবনার মধ্যে পড়ে গেল। আমি শ্বশুরকে বললাম, কিছু ভাবছেন আব্বা? শ্বশুর তখন বলল, না বৌমা, কিছু ভাবছি না, তবে বাড়িতে তো আমি বেশি একটা কাজকর্ম করি না, তাহলে তুমি খাটাখাটনি কম করার কথা বললে কেন? আমি বুঝতে পারলাম শ্বশুর আমার কথাতে সন্দেহ করছে। আমি তখন বললাম, এই যে আপনি দোকানপাটের উপরে যান, এলাকার মধ্যে মানুষের বিচারাদি করে বেড়ান, এই সব পরিশ্রম থেকে একটু নিজেকে বিরত রাখতে বলেছি, কারণ আমি চাই আমার শ্বশুর সুস্থ সবল থাক। এবার আমার শ্বশুর মুচকি একটা হাসি দিয়ে বলল, পরিশ্রম তো অল্প হলেও করতে হবে, নইলে শরীর ভার হয়ে যাবে বৌমা। আমি আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলাম। পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম নীলা এবং আমার শ্বশুরের মন আজকে খুব ফুরফুরা। দুজন যখন বাড়ির মধ্যে সমাজকে নিয়ে কথা বলছিল, তখন একজন আরেকজনের দিকে আর চোখে তাকাচ্ছিল। তাতে বুঝতে পারলাম হয়তোবা আজকে তাদের মধ্যে ভালো একটা বোঝাপড়া হতে পারে। আমিও সচেতন থাকলাম, আজকে তাদের বোঝাপড়ার মধ্যে আমিও একটু সামিল হব। রাতের খাবারটা সবাই একসাথেই খেলাম। আমি বসছি, তারপরে আমার শ্বশুর বসছে এবং শ্বশুরের সম্মুখে বসছি নীলা। সবাই একসাথে যখন খেতে বসছি, নীলা তখন চোখের ইশারায় শ্বশুরকে কি যেন বোঝালো। বিষয়টা আমি দেখতে পেয়ে ও না দেখার ভান করে থাকলাম। এবার খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে এসেই শুয়ে পড়লাম। আমি তো আজকে ঘুমাবো না, দেখব জল কোথায় গিয়ে গড়ায়। তারপর রাত বাজে 12টা, চারদিকে নিঝুম, শুধু ঝিঝি পোকার শব্দ। আমি উঠে বারান্দার উপরে দাঁড়ালাম। আমার গাটা কেমন যেন ভার হয়ে আসিল। চারদিকে নিঃসঙ্গ একলা একা আমি বারান্দাতে দাঁড়িয়ে আছি। এবার নীলার রুমের দিকে রওনা হলাম। 2-1 পা করে নীলার দরজার সামনে গিয়ে আড়ি পাতলাম। দেখলাম কোনো শব্দ নাই, কোনো কিছুর ভাঁজ পেলাম না। ভাবলাম হয়তো শ্বশুরমশাই কয়েকদিন আগে অসুস্থ হয়েছিল, যার কারণে সব কাজকর্ম থেকে বিরত নিয়েছে। আবার ভাবলাম ওদের দুজনের আজকে যেভাবে চোখে চোখে কথা বলতে দেখলাম, তাতে তো খুবই ভাবনায় পড়ে গেলাম। এবার শ্বশুরের রুমে গেলাম, গিয়ে দেখি দরজা খোলা, ভেতরে মানুষ নেই। তাহলে নিশ্চয়ই নীলার রুমে। আমি জানালার পাশে গেলাম। ঠিক সেদিন যে জানালায় দাঁড়িয়ে যে ফুটো দিয়ে আমি ওদেরকে দেখছিলাম, এবার চোখ রাখলাম সেই ফুটো দিয়ে। কিন্তু আজকে আর দেখার কোনো অপশন পেলাম না, কারণ ওই ফুটোটা হয়তো নীলার চোখে পড়ছিল। সন্দেহের জায়গা থেকে নীলা ফুটোর সামনে কি যেন দিয়ে আটকে রাখছে, ভিতরে কিছুই দেখা গেল না। অনেক চেষ্টা করলাম, কোনো মতেই পারলাম না। তারপর আমি ফিরে চলে আসলাম, কারণ বাড়ির বাইরে কত সময় ধরে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকা যায়, কোত্থেকে কে দেখে ফেলে বলা যায় না। এবার বাড়ির মধ্যে আসলাম, এসে নীলার দরজার সামনে আবার যেতেই দরজা খুলে সামনে এসে দাঁড়ালো আমার শ্বশুর। সে আমাকে দেখে চমকে উঠল, পিচপিচ করে বেরিয়ে আসলো নীলা। নীলার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ মুখের দিকে তাকানোর কোনো ব্যবস্থা নাই। এবার আমার মনের মধ্যে একটা বিষয় ক্লিয়ার হলাম,
ভাবলাম এই ঘটনাকে কেন্দ্র করে আমার শ্বশুরকে দিয়ে আমার কাজকর্মগুলো করতে বাধ্য করব। এবার শ্বশুর আমাকে বলল, ছোট বৌমা, তুমি এত রাতে এখানে? আমি আমার শ্বশুরকে বললাম, এমনিতেই বাইরে উঠছিলাম, শরীরটা ভাল লাগছিল না, অশান্তি লাগছিল, তাই মনে করলাম একটু বারান্দার ওপর দিয়ে হাঁটাহাঁটি করি। কিন্তু আব্বা, আপনি এত রাতে নীলা রুমে কি করছেন? তখন শ্বশুর বলল, বড় বৌমার শরীর খারাপ তো, তাই আমাকে ফোন করে ডাকলো, আমি তার একটু খোঁজ খবর নিতে আসছিলাম। আমি তখন বললাম, নীলার শরীর খারাপ, সে তো আমাকে ডাকবে, কিন্তু আপনাকে ডাকলো কেন? আমি অনেক কিছুই বুঝি আব্বা। শ্বশুর তখন মাথা নিচু করে বলল, তুমি কি বোঝো? তুমি যা ভাবছো তেমন কিছুই না। আমি তখন বললাম, ঠিক আছে, তেমন কিছুই না বুঝলাম, বিষয়টা আপনার ছেলেকে আমি জানাবো, তখন সে ঠিক বেঠিকের হিসাব মিলাবে। আমার শ্বশুর আমার হাত চেপে ধরল, নীলা এসে আমার পা চেপে ধরল। আমাকে আমার শ্বশুর বলল, বৌমা, তুমি যা ভাবছো সবই ঠিক, কিন্তু তোমাকে অনুরোধ করে বলতেছি, আমি তোমার বাবার মতো, তুমি এইসব কোনো কথা আমার ছেলেকে বলো না। আমি ভুল করেছি, অন্যায় করেছি, এইসব উপকারের কাজ আপনি আর কখনো কারোর জন্যই আসবো না। এবার আমি নীলাকে বললাম, তুমি রুমে যাও। আমার শ্বশুরকে বললাম, আপনি এদিকে আসেন। শ্বশুরকে আমি আমার রুমের সামনে নিয়ে গেলাম। তাকে বললাম, আপনি এসব নিয়ে কোনো টেনশন করবেন না, কারণ আমি চাই না আপনি এই বয়সে আপনার ছেলের ভাত কাপড় থেকে বঞ্চিত হন। কিন্তু আমার একটা শর্ত আছে। শ্বশুর আমাকে বলল, শর্ত? আমি বললাম, আপনি নীলার যে কাজকর্মগুলো করেন ঠিক সেইভাবে, বরং ওর চেয়ে বেশি সময় দিয়ে আমার কাজকর্মগুলো করে দিতে হবে, কারণ এসব কাজগুলো আপনার ছেলের আশায় ফেলে রাখতে পারি না। সে কবে আসবে, সেদিন আমার রুমের ভেতরগুলো পরিষ্কার করবে, আমি ততদিন এরকম নোংরা রুমের মধ্যে বসবাস করব? তা হবে না বাবা। আপনি যেভাবে নীলার রুমটা চকচকে ধবধবে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আমার রুমটাও ঠিক সেইভাবে যত্ন সহকারে ধীরে ধীরে সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। কে দেবেন তো? আমার কথা শুনে আমার শ্বশুর অনেক খুশি হলো। বলল, বৌমা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। অবশ্যই আমি তোমাকে অনেকদিন ধরেই কথাটা বলতে চেয়েছি, এর কিন্তু বলিনি, কারণ তুমি হয়তোবা কোনো কিছু মনে করতে পারো। এখন আমি নিশ্চিন্তে নির্ভয় থাকলাম। আজকে নীলার রুমে অনেক আবর্জনা ছিল, ওগুলো পরিষ্কার করতে আমার গা ঘেমে গেছে। আজকে পারবো না। আমি কালকে তোমার রুমে ঢুকে তোমার আলমারি থেকে শুরু করে রুমের ভেতর বাহিরে সবখানে পরিষ্কার করে দেব। একটু সময় ধৈর্য ধরো। তারপর শুরু হলো আমার রুমের কাজ। আমার শ্বশুর এই বয়সে এত সুন্দর করে ঠিক ধৈর্য সহকারে বাড়ির কাজকর্মগুলো করতে পারে, ভাবতেই পারিনি। এবার নীলা আমাকে একদিন ডেকে বলল, শ্বশুরের ভাগ তো আমারও আছে, তাই না? এক কাজ কর ছোট বউ, আমি তো তোর বোনের মতো, শ্বশুরকে দিয়ে তুই একাই সব কাজকর্ম করাবি, এটা আমার জন্য কষ্টের ব্যাপার। সে তো আমার রুমের কাজকর্মগুলো করত, বাজার ঘাট থেকে শুরু করে সব কাজ করে দিত। আজকের থেকে তোর আর আমার কাজ মিলেমিশে শ্বশুর করবে। এটুকু কি করতে দিবি না? তুই হয়তো বেশি সময় ধরে তাকে খাটিয়ে নিস, আমার কাজগুলো অল্প সময় নিয়ে করলেই হবে। আমিও ভাবনা চিন্তা করে রাজি হয়ে গেলাম। আমার শ্বশুর, আমার সতীন নীলা, আমি মিলেমিশে সংসারের কাজকর্ম সহ সুখের সংসার শুরু করলাম। বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো? যদি একটুও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের কষ্ট সার্থক। বন্ধুরা, ভিডিওটাতে একটা কমেন্ট, একটা শেয়ার এবং আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সবাই নিজের দিকে এবং পরিবারের দিকে খেয়াল রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা। আল্লাহ হাফেজ।